যে সংস্কার প্রস্তাবগুলি আছে এখানে অনেকগুলি সংস্কার প্রস্তাব আছে যে নাকি আমলাতন্ত্রের পক্ষেই যায়, কাজে আমলাতন্ত্র হয়তো ওগুলি চায়ও, বাট ব্যাপারটা হলো যে সংস্কার ইটসেলফ একটা ঝামেলা হয়ে যাবে। চায়ের কাপে ঝড় নাকি রাজপথের উত্তাপ? 12 ফেব্রুয়ারি ঘিরে চূড়ান্ত অনিশ্চয়তা নাকি নতুন ভোরের অপেক্ষা? ভোট নিয়ে চারিদিকে এখন টানটান উত্তেজনা। একদিকে তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ সময় পর নির্বাচনে ফিরছে বিএনপি, অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন জোট। রাজনীতির নতুন বিন্যাসে পুরনো সমীকরণ বদলে গেলেও পাল্টায়নি দোষারোপের রাজনীতি। কিন্তু জনমনে প্রশ্ন, নির্বাচন কমিশন কি পারবে সকল মহলের আস্থা অর্জন করতে? গণভোটে হ্যাঁ জয়ী হলে অধ্যাপক ইউনূসের সরকারের সংস্কার পরিকল্পনা কিভাবে বাস্তবায়িত হবে? আর যদি না জয়ী হয় তবে কি হবে বাংলাদেশের ভবিষ্যৎ? বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভূ রাজনৈতিক সমীকরণের এই গোলকধাঁধায় আমাদের আজকের আলোচনার বিষয় দেশ নিরাপদ কার হাতে। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আরআই সিল স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন সোহরাব হাসান, সম্পাদক চর্চা.com। ধন্যবাদ। সেই সঙ্গে আরও আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। দুজনের কাছে একটি অভিন্ন বিষয়ে প্রশ্ন রাখতে চাই, দুজনের মতামত নিতে চাই। শুরুতেই তারেক রহমান বলছেন গুপ্তদের চিহ্নিত করার কথা, অন্যদিকে আবার জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন দুর্নীতিবাজদের গোড়া কেটে দেওয়ার কথা। এই বাস্তবতায় দেশ নিরাপদ কার হাতে? সোহরাব হাসান। দেশ নিরাপদ জনগণের হাতে। এখন জনগণ কি সিদ্ধান্ত নেয় এটি 12 তারিখ জানা যাবে। তবে বেশ উত্তাপ নির্বাচনী প্রচার নিয়ে, যে বিশেষ করে বিএনপি ও জামাতের মধ্যে যে উত্তাপ চলছে, সেই উত্তাপ অবশ্য আমাদের বন্ধু মাসুদ কামাল নিজেও কিছু উত্তাপে যোগ দিচ্ছেন আলোচনায়। বিষয়টা হচ্ছে যে জনগণের প্রতি আস্থার একটা ঘাটতি মনে হচ্ছে। রাজনৈতিক দলগুলো কেন জানি তারা প্রচার প্রপাগান্ডায় তারা কি করবে জনগণের জন্য, জনগণের তাদের নীতি পরিকল্পনা কর্মসূচি জানানোর চেয়ে অন্যের বিপক্ষে বলাটাই বেশি শ্রেয় মনে করে, এবং সেটাই বোধহয় ভোটারদের মন জয় করতে চাইছে। অর্থাৎ দেখবেন যে যেমন বললেন যে দুর্নীতির গোড়া কেটে দেবে না, তার মানে দুর্নীতি জুলাই অভ্যুত্থানের 17 মাস পরেও দুর্নীতি গোড়া কাটা যায়নি, শেকড় এখনও রয়ে গেছে। এবং সেটা তো আমরা দেখছি যে প্রশাসন বলেন, অন্য যে কোনো ক্ষেত্রে, পরিবহন, প্রশাসন, সেবা প্রতিষ্ঠান, কোথাও তো দুর্নীতি কমে নাই। তার পরিবর্তনটা কোথায় হলো এটি। দ্বিতীয় হচ্ছে আগামীতে তারা কি করবেন। এখন যারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার, তারা দুর্নীতি কতটা করেছেন অতীতে, বা তাদের দুর্নীতি তো শুধু আর্থিক না, দুর্নীতি নৈতিক নীতিরও দুর্নীতি আছে। অর্থাৎ যা তার করার কথা সেটা যখন করে না, যার সঙ্গে জোট বাঁধার কথা সেটা যখন বাঁধে না, সেটাও এক ধরনের দুর্নীতি। আর গুপ্ত সুপ্ত, এটি তো আওয়ামী লীগের শেষ সময়ে খুব পরিচিত। আমরা যদিও জেনেছি পরে যে জামাত ইসলামের যে সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবির, তাদের অনেকে পরিচয় গোপন করে ছাত্রলীগের সাথে মিশে গিয়েছিল এবং তাদের সঙ্গে কাজ করেছে, এবং পরবর্তীকালে তারা এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, অংশ নিয়েছে কেউ কেউ, এবং তাদের কেউ কেউ এখন বিভিন্ন ছাত্র সংসদে নির্বাচিত হয়েছেন। এখন গুপ্ত কেন, এই গুপ্ত এবং সুপ্তর বিষয়টি বিশেষ কি বলে উপমহাদেশের ব্রিটিশ ভারতে ছিল, যখন স্বদেশী আন্দোলন ছিল, কারণ প্রকাশ্যে আন্দোলন করা যেত না, তারা গোপনে আন্দোলন চালাতো, এমনকি ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামও করেছে। পাকিস্তান আমলেও ছিল, কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল, কিন্তু এখন তো কেউ নিষিদ্ধ না। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পর তো সবাই প্রকাশ্য, তার মধ্যে গুপ্ত সুপ্তর বিষয়টি আসে কেন?
আসে এ কারণেই, এই যে অনাস্থার কারণেই। ধন্যবাদ জানাচ্ছি জনাব সোহরাব হাসান। একই বিষয়ে মন্তব্য জানতে চাই জনাব মাসুদ কামাল, যে একদিকে গুপ্ততত্ত্ব, অন্যদিকে আবার দুর্নীতি বিরোধী অবস্থান। এই বাস্তবতায় সোহরাব হাসান বলছিল যে দেশ নিরাপদ জনগণের হাতে, কিন্তু সেই নিয়ন্ত্রণটা কি জনগণের হাতে আছে? না, নাই, একদমই নাই। থাকে না। শুনেন, নিয়ন্ত্রণটা কি জনগণের হাতে? দেশের নিয়ন্ত্রণ, সরকারের নিয়ন্ত্রণ সবই থাকে যদি নির্বাচনটা খুব নিয়মিত এবং সঠিকভাবে হয়। আমরা তো গত নির্বাচনগুলো দেখেছি, এগুলোর সঙ্গে তো জনগণের মানে আপনার মত প্রকাশের কোনো ছিল না, অপশন ছিল না। তারাই ঠিক করতো কে নির্বাচিত হবে, কে নির্বাচিত হবে না। এখন আগামী নির্বাচনটা কেমন হবে, সেই নির্বাচনটা যদি ভালো হয়, সেই নির্বাচনটা যদি এই দেশের সাধারণ মানুষের মতের প্রতিফলন যদি সেই নির্বাচনের মাধ্যমে ঘটে, তাহলে আমরা বলতে পারবো যে জনগণের হাতে। কিন্তু সেটাও তো আমি কোনো ঘটার কোনো চান্স দেখি না। আমি কিন্তু আগামী নির্বাচন নিয়ে খুব একটা আশাবাদী না। কেন? আগামী নির্বাচন তো একটা দেশের একটা বড় রাজনৈতিক দল, দেশের একটা বড় মানে আপনার ভোটার গোষ্ঠী, তাদেরকে তো এই নির্বাচনের বিবেচনায় রাখাই হয়নি। কাজে সেই নির্বাচনের মাধ্যমে জনমতের সঠিক প্রতিফলন ঘটবে, এটা কিন্তু আমি মনে করি না। এটা আমি একদমই মনে করি না। কাজে সেক্ষেত্রে দেশ জনগণের হাতে আছে, অথবা দেশের মালিক জনগণ, দেশের নিরাপত্তা জনগণের থাকবে, এই যে আপনার থিওরিটিক্যাল কথাটা, এটা তো একটা আদর্শিক বক্তব্য। এই আদর্শিক বক্তব্য প্রায়োগিক ক্ষেত্রে কতটুকু প্রয়োগযোগ্য, এটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। থিওরিটিক্যালি অবশ্যই ঠিক, দেশ জনগণের হাতে নিরাপদ, কিন্তু যে বাস্তবতা আমরা কখনোই দেখবো না অথবা দেখিনি, সেটা নিয়ে আমি আশাবাদী হব কিভাবে? ওই থিওরি তো কার্যকর না আমাদের এখানে এখন। কাজে এটা এখন বলা বড় কঠিন যে দেশ আসলে কোন দিকে যাচ্ছে। আজকে যদি ধরেন আমি এটা কথা বলি, এই দেশে তো কয়েকবার সামরিক শাসন আসছে, তখন এই সামরিক শাসন আসার পর আমাদের বুদ্ধিজীবীরাই বলছে যে দেশ নিরাপদ সামরিক শাসনের হাতে, বলছে তো রে ভাই। হ্যাঁ, আবার বলছে গণতান্ত্রিক শক্তির হাতে। কিন্তু কোনটা যে আসলে প্রকৃত, এটা তো আমরা মানে জনগণের হাতে তো কখনোই আসে নাই। জনগণ ভোট দিয়েছে, আবার পরে বার দিতে পারে নাই, ভোটের মধ্যে কারচুপি হয়েছে, ভোটে জবরদখল হয়েছে, আমরা দেখছি মিডিয়া কু হয়েছে, কত কিছু। জনগণ ভোট দেয়, একটা রায় হয়, আর একটা রায় হয় তার ইচ্ছা মতো। তো এগুলি যখন ঘটতে থাকে না, তখন আর জনগণের হাতে দেশ থাকে না। আপনি বলছিলেন জনাব মাসুদ কামাল যে একটি বৃহৎ জনগোষ্ঠীকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে। আমি যতটুকু বুঝি আপনি আওয়ামী লীগের কথাই বলছেন, এবং তার কর্মী সমর্থকরা কি আসলে নির্বাচনের বাইরে থাকবে, নাকি আওয়ামী লীগের ভোট ভাগ হয়ে যাবে? বাইরে শুনেন, সবাই তো আর হবে না একরকম। যখন আওয়ামী লীগ নির্বাচন করে, তখনও তো আওয়ামী লীগের সব ভোট আওয়ামী লীগ পায় না, কিছু কিছু ভোট নিষিদ্ধ হয়, এটা সবসময় হয়। কিন্তু এবারে নির্বাচনে কিছু কিছু বাইরে যাবে। যেমন একটা ঘটনা ঘটবে, আমি বলি আপনাকে। আমাকে একজন হিন্দু একজন ভদ্রলোক আমাকে বলছিলেন যে আমাদের তো ভোট কেন্দ্রে না যেয়ে কোনো উপায় নাই, আমরা যদি না যাই ভোট কেন্দ্রে, দুই পক্ষে আমাদেরকে পিটাবে। তার চেয়ে বরং আমরা ভোট কেন্দ্রে যাবো, যাই আর যা করার করবো। এটা হলো এক ধরনের। আবার অনেকে মনে করেন এলাকাতেই নাই, তারা এলাকাতেই যেতে পারে না, বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে আসে, তারা তো ভোট কেন্দ্রে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তারা কি জীবনে রিক্স এলাকায় ভোট কেন্দ্রে যাবে নাকি ভাই? এই মবের শিকার হওয়ার জন্য যাবে না তো। আর তাছাড়া যেই ভাই তারা কি করবে? যে এই সমস্ত বিষয়ে আমি মনে করি আওয়ামী লীগের যা ভোট আছে, তার মানে মোটামুটি মোরলেস 50% ভোটার যাবে না ইলেকশনে ভোট দিতে। আওয়ামী লীগের যা তার 50% যাবে না, বাকিরা যাবে, যে হয়তো উল্টাপাল্টা ভোট দিবে অথবা দিবে না। তবে একটা দলকেই ভোট দিবে এরকম আমি মনে করি না। প্রথমে আমি ভাবতাম যে বোধহয় জামাত তারা ভোট দিবে, কিন্তু এখন মনে হয় সেটা হবে না। কেন হবে না? এখন হবে না এই কারণে কি, মানে আওয়ামী লীগের সঙ্গে না জামাতের একটা বেসিক জায়গা আছে আর কি। ওই জায়গাটা আমি অনেক আওয়ামী লীগের সঙ্গে আলাপ করে দেখছি, তারা বলছে যে আমরা জামাত দ্বারা উপকৃত, জামাত আমাদেরকে এই সময়টাতে বেশ ভালো উপকার করেছে, আমাদের প্রোটেকশন দিচ্ছে। কিন্তু তারপরে আপনি বলেন যে আমি দাঁড়িপাল্লায় কেমন করে ভোট দেবো, এটা তো ভাই হয় না। মানে এটা ওদের বক্তব্য আর কি, ওদের ইমোশনালি তারা ওই জায়গাটা একটা মানে বাধা অনুভব করে। তারপরেও হয়তো যদি জামাত যদি 71 নিয়ে তাদের ভূমিকার কথা বলতো, তাহলে হয়তো আমরা একটা যুক্তি খুঁজে পাইতাম। কিন্তু এখনও তারা বলে যে 71 নাকি ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ছিল, এটা একটা বিচ্ছিন্নতাবাদী উদ্যোগ ছিল ভারতের। তো তারা যদি এইভাবে বলে, তারা যদি মুক্তিযুদ্ধকে এভাবে মূল্যায়ন করে, তাহলে আমরা ওখানে কীভাবে যাব? এটা কিন্তু অনেকে বলতে শুনছি। কাজে আলটিমেটলি কী হবে আমি বলতে পারবো না।
বাংলাদেশের নির্বাচন এলেই আমরা ভূ রাজনীতির এক ধরনের জটিল সমীকরণের কথা শুনি। এবারের ভূ রাজনৈতিক বাস্তবতা যদি তুলে ধরি, পশ্চিমা শক্তি এবং প্রতিবেশীর যে প্রত্যাশার জায়গা, সেখানে কোনো ফারাক রয়েছে কি? এখানে ফারাক তো অবশ্যই আছে, এক একটা রাষ্ট্রে এক এক রকম প্রত্যাশা। তবে আমি মনে করি যে এবারের এই নির্বাচনে পশ্চিমা বিশ্বই বলেন, চীন বলেন, ইন্ডিয়া বলেন, তাদের যে চাহিদা, তারা যা চায়, তারা যা করতে চায়, সেটা আমাদের এই নির্বাচনকে খুব বেশি প্রভাবিত করবে এটা আমি মনে করি না। এটা আমি মনে করি না, কারণ ভারতেরটা হয়তো প্রভাবিত করতো যদি এখানে আওয়ামী লীগ থাকতো। ভারত তো ভালোবাসে কেবল আওয়ামী লীগকে, এটা হলো রিয়েলিটি। এদের যদি এখানে আওয়ামী লীগ থাকতো তাহলে তারা চিন্তা করতো। তারা এখন আরও যদি আপনি আওয়ামী লীগের স্বার্থের কথা বলেন, আওয়ামী লীগের স্বার্থ আমার যতটুকু মনে হয় যে নির্বাচন হওয়াটাই আওয়ামী লীগের স্বার্থ। যদি নির্বাচনটা ভালোভাবে হয়ে যায় তাহলে আওয়ামী লীগের লাভ। কারণ এই একটা অনির্বাচিত সরকার থাকার চেয়ে বিএনপি অথবা জামাত যারাই হোক না কেন, যদি নির্বাচিত সরকার থাকে সেটা আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগ মনে করে যে মনে হয় ভালোই হবে, বাট নাও মনে করতে পারে, বাট আমার ওইভাবে এই বিশ্লেষণ আর কি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জনাব সোহরাব হাসান, পরাশক্তি বনাম প্রতিবেশীদের নির্বাচন কেন্দ্রিক যে প্রেসক্রিপশন বা পররাষ্ট্র উপদেষ্টার ভাষায় যদি বলি নসিহত, সেটা এবার নির্বাচনে কতটা প্রভাব ফেলবে? কি নৈতিকতা? নসিহত। ও নসিহত না, আমরা অনেক ব্যাপারে নসিহত দেই না। আমরা ভারতকে নসিহত দেই, যুক্তরাষ্ট্রকে নসিহত দেই, চীনকে নসিহত দেই, তারা দিতে পারবে না, দিবে না কেন, দিতে পারবে না কেন? প্রশ্ন হলে আমরা কতটা শুনবো তা, বা তাদের এই নসিহতের পিছনে নিশ্চয়ই তাদের স্বার্থ আছে। না হলে যুক্তরাষ্ট্রের কূটনীতিক কেন বলবেন যে যুক্তরাষ্ট্র জামাত ইসলামের সঙ্গে বন্ধুত্ব চায়? তো বন্ধুত্ব চাওয়ার পিছনে তো কোনো উদ্দেশ্য আছে তাদের। তার মানে তারা যে ভূ রাজনীতিতে তারা বাংলাদেশ থেকে যে স্বার্থ আদায় করতে চায় সেটা জামাত থেকে করতে পারবে, এর অর্থ না তারা অন্য দল থেকে করতে পারবে না। ভারতেরও নিশ্চয়ই তাদের জাতীয় স্বার্থের বিষয় আছে, চীনের আছে। এবং যে বিষয়টি আপনি বলতে চাচ্ছেন সেখানে আমার মনে হয় না যে পশ্চিমা শক্তি ভারত এবং চীন এ ব্যাপারে খুব পরস্পর বিরোধী অবস্থানে আছে। তাদের একটা কী বলে, একটা কাছাকাছি অবস্থানে আছে যে বাংলাদেশ এত বছর যে মধ্যপন্থায় চলে আসছে, সেই মধ্যপন্থার পক্ষেই থাকবে বলে আমার ধারণা। এখন সেই মধ্যপন্থা বলতে এনসিপিকে বুঝবো, না বিএনপিকে, না অন্য কাউকে, কিন্তু যে কোনো দেশে গণতান্ত্রিক বিশ্ব চায় যে বাংলাদেশ ডান পথেও না যায়, বাম পথেও না যায়। তা এ ধরনের একটা মাঝামাঝি অবস্থানে, যে কারণে জামাত ইসলামী অনেক চেষ্টা করছে নানাভাবেই বহির্বিশ্বকে বোঝাতে, দেশের মানুষকে বোঝাতে যে আমরা ডানপন্থী নই, আমরাও মধ্যপন্থী, আমরাও অনেক ব্যাপারে আমরা যে রিজিড অবস্থান বা অনর অবস্থানে নেই। যেমন এখন তারা ইনসাফের কথা বলে, আগে কোরআন সুন্নাহ ভিত্তিক শাসনের কথা বলতো, ইসলামী শরিয়া ভিত্তিক আইনের কথা বলতো, এখন কিন্তু সেটা বলে না। আরেকটি বিষয় আছে, এটা তো সবারই চাওয়া যে সৎ লোকের শাসন, তো যিনি ক্ষমতায় আসবেন তিনি সৎ থাকবেন, এটাই প্রত্যাশা। এখন আমাদের এখানে অহেতুক অনেকগুলো তর্ক, যেমন এই জামাত ইসলামী এবং বিএনপি তো একসময় মিত্র ছিল, তখন কিন্তু বিএনপি ও জামাত ইসলামীর বিরুদ্ধে এখন যে কথাবার্তা বলছেন তা বলতেন না, আবার জামাত ইসলামীও যে বিএনপির বিরুদ্ধে এখন যে কথা বলছে তা তখন বলতেন না। এর অর্থ হচ্ছে ভোটের হিসাব নিকাশ। বিএনপির বিরুদ্ধে কতটা কড়া ভাষায় বললে জামাত মনে করে যে তার পক্ষে ভোটার টানা সম্ভব হবে, আবার একইভাবে বিএনপিও। সুতরাং এখানে নীতি আদর্শের চেয়ে বড় হচ্ছে ভোটের সুবিধা লাভ। আর যে প্রশ্নটি এই বন্ধু মাসুদ কামাল বললেন যে একটা বড় দল নেই এখানে, আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য কিন্তু কারো তৎপরতা কম নেই। সেটি প্রকাশ্যে জনসভায় ভাষণেও কেউ বলছেন, আবার ভেতরে ভেতরে তৎপরতা আছেই। ওই যে আওয়ামী লীগের নেতাকর্মীদের, যারা নিরীহ নেতাকর্মী, তাদের যে বলা যে আমরা তোমার অভয় হব, আমরা তোমাদের কোনো বিপদ হবে না, এ কথা কিন্তু সবাই বলছে। অর্থাৎ এই নির্বাচনে আওয়ামী লীগ
না থেকেও কিন্তু আছে, এবং সেটি 12ই ফেব্রুয়ারি পর্যন্ত বেশ সরব থাকবে। এবং যেরকম তিনভাবে সোনা তাদের হাসান, থাকা। আমরা প্রায় রাজনৈতিক অঙ্গনে ডিপ স্টেটের কথা বারবার শুনি, এবং বিআইজিডির এক জরিপে উঠে এসেছে যে সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও ডিপ স্টেট ও আমলাতন্ত্রের প্রতিরোধের মুখে পিছিয়ে এসেছে অন্তর্বর্তী সরকার। যদি প্রশ্ন রাখি, তাহলে নির্বাচিত সরকার কিভাবে ডিপ স্টেটকে সংস্কার বানাতে বাধ্য করতে পারবে? আমি সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াই সিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব সোহরাব হাসান, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, বিআইজিডির জরিপ বলছে সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও ডিপ স্টেট ও আমলাতন্ত্রের প্রতিরোধের মুখে পিছিয়ে এসেছে অন্তর্বর্তী সরকার। প্রশ্ন রাখতে চাই, তাহলে নির্বাচিত সরকার কিভাবে সংস্কার মানতে বাধ্য করবে ডিপ স্টেটকে? সংস্কারটা কি? সংস্কার তো ভদ্রলোকদের সংস্কার। এই আমরা যারা কথা বলি, যারা আমলাতন্ত্র পরিচালনা করে, যারা সচিবালয় চালাই, তাদের সংস্কার। কিন্তু দেশের গরিষ্ঠ সংখ্যক মানুষের সংস্কার তো হয়নি, হবে না। কারণ তাদের জন্য এই রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক খুবই ক্ষীণ। তারা রাষ্ট্রের কথা ভাবলেও রাষ্ট্র তাদের কথা ভাবে না। আর যে আমলাতন্ত্রকে দায়ী করা হয়েছে, আমলাতন্ত্র ডিপ স্টেট, তা আমলাতন্ত্র বিরোধিতা সত্ত্বেও বা আমলাতন্ত্র বিরোধিতা সত্ত্বেও গত 17 মাসে এই সরকার তো অনেক সিদ্ধান্ত নিয়েছে। এই সরকার বলা হয় যে এই সরকারের আমলাতন্ত্র পুরোটা আওয়ামী লীগের পক্ষে ছিল। তা আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করেছে, তো সেটা উপেক্ষা করি। তাহলে অন্য সিদ্ধান্তগুলো কেন বাস্তবায়ন করা হলো না? আমলাতন্ত্রের পক্ষে বা বিপক্ষে যেই অবস্থান হোক, সরকার তো অনেকগুলো চুক্তিও করতে যাচ্ছে এবং ইতিমধ্যে করেছেও অনেকগুলো, তো সেগুলো তো বাধা হয়নি। এখন সংস্কার, মৌলিক যে সংস্কার, যেমন নারী বিষয়ক সংস্কার কমিশন হয়েছিল, তার সেই কমিশনের কোনো সুপারিশ বাস্তবায়ন হয়নি। পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়িত হয়নি। দু একটি কমিশনের বাস্তবায়ন হয়েছে। আর নির্বাচন কমিশনের সংস্কার বাস্তবায়ন করে এখন যে নির্বাচনটি করতে যাচ্ছে, সেটার ব্যাপারে তো ওই কমিশনের যে প্রধান বদিউল আলম মজুমদারই হতাশ যে নির্বাচন কমিশন তাদের সুপারিশ বাস্তবায়ন করেননি। তাহলে এই সব ক্ষেত্রেই তো ডিপ স্টেট আমরা বলি, এটা তো অদৃশ্য না, অদৃশ্য বায়বীয় কিছু না। তাই ডিপ স্টেট যারা সরকার চালাচ্ছেন তাদের মধ্যে আছে। জি, ধন্যবাদ জানাচ্ছি জনাব সোহরাব হাসান। জনাব মাসুদ কামাল, বিআইজিডির জরিপে উঠে এসেছে নির্বাচনের পর আমলাতন্ত্র আরও শক্তিশালী হয়ে সংস্কার প্রক্রিয়া থামিয়ে দিতে পারে। এর আগে আমরা বিভিন্ন সময় শুনেছি যে আমলাতন্ত্রের কাছে জিম্মি রাজনীতি, সেটি কি আসলে বয়ান না বাস্তবতা? শুনেন, আমলাতন্ত্র বাংলাদেশে সবসময় পাওয়ারফুল। আমলাতন্ত্রের কাছে রাজনীতি জিম্মি এটা হয়, এটা কখনোই জানেন যখন নাকি পলিটিক্যাল লিডাররা করাপ্ট হয়ে যায়, মানে দুর্নীতি পরায়ণ রাজনৈতিক নেতৃবৃন্দ সবসময় আমলাতন্ত্রের উপর নির্ভর করে। কারণ আমলাতন্ত্রই তাদেরকে দুর্নীতি করতে সহায়তা করে এবং দুর্নীতিকে অব্যাহত রাখতেও তারা সহায়তা করে। যদি রাজনীতিবিদ যদি সৎ হন, তাহলে আমলাতন্ত্র টাইট হয়ে যায়। এটা একটা সহজ হিসাব। কিন্তু আনফর্চুনেটলি আমাদের এখানে রাজনীতিবিদরা কিন্তু ম্যাক্সিমাম সময় সৎ থাকেন না, এবং সৎ থাকেন না বলেই ওনারা দুর্নীতি করার জন্য অনেক সময় আমলাতন্ত্রের উপর নির্ভর করেন। এবং দুর্নীতিতে আমি মনে করি যেটা যে আমলাতন্ত্রের ভূমিকাটা বেশি, অনেক বেশি। এবং তখন তারা দুর্নীতি করার জন্যই, দুর্নীতি করার স্বার্থেই তারা কিন্তু তাদের স্বার্থটা আদায় করে নেন এবং তারা নানাভাবে নানা রকম ঘোট পাকাইতে থাকেন আর কি। এখন সংস্কার প্রক্রিয়ার সঙ্গে এদের সম্পর্ক কি হবে, এদের ভূমিকা কি হবে, এটা অবশ্যই একটা ব্যাপার। কারণ সংস্কারের মধ্যে আবার অনেক কিছু আছে, যে সমস্ত সংস্কার প্রস্তাব আছে যেগুলো আমলাতন্ত্রকে খুব বেশি একটা প্রভাব বিস্তার করবে বলে আমি মনে করি না। কারণ এই সংস্কারের মধ্যেও কিন্তু কিছু আমলাতন্ত্রের স্বার্থ আছে। যে সংস্কার প্রস্তাবগুলি আছে, এখানে অনেকগুলি সংস্কার প্রস্তাব আছে যে নাকি আমলাতন্ত্রের পক্ষেই যায়, কাজে আমলাতন্ত্র হয়তো ওগুলি চায়ও। বাট ব্যাপারটা হলো যে সংস্কার ইটসেলফ একটা ঝামেলা হয়ে যাবে। কারণ যে সংস্কার প্রস্তাবগুলো আসছে, এগুলি সবই যে খুব ভালো প্রস্তাব এটা কিন্তু আমি মনে করি না। আবার কিছু ভালো প্রস্তাবও আছে, এটা অস্বীকার করবো না। এবং আবার কিছু কিছু ভালো প্রস্তাব যে বাদ পড়ে যায় নাই আমি তাও বলবো না, ওইটাও আছে, কিছু বাদও পড়ে গেছে।
এইগুলি হয়েছে এই কারণে এই সংস্কার প্রস্তাব বলে যে আমরা 30টা পলিটিক্যাল পার্টি এবং জোট মিলে এটা করছি, আলোচনা করছি। এবং এই 30টা পলিটিক্যাল পার্টির মধ্যে কে পার্টিগুলি ভাই? পার্টিগুলি চেহারা দেখছেন আপনি? পার্টিগুলি চেহারা দেখছেন? কয়েকটা পার্টি, হাতে গোটা 4টা-5টা পার্টি মোটামুটি পার্টি, বাদ বাকি এগুলো তো আমি কোনো জীবনের নামও শুনি নাই। সেই পার্টিগুলো তো এখানে আছে। কাজেই সেই পার্টিদের সিদ্ধান্ত নিয়ে সবচেয়ে ভালো সিদ্ধান্ত তো না, এর বাইরে তো অনেক বিশেষজ্ঞ দেশ আছে, অনেক ক্যাপেবল লোক এই দেশে আছে, তাদেরকে তো এখানে অন্তর্ভুক্তই করা হয় নাই। এবং তারও যে বড় কথা, এই লোকগুলি তো জনপ্রতিনিধিও না, তারা তো জনগণের প্রতিনিধিত্ব করে না। এই যে 30টা পার্টি, আমি একটা ছোট্ট কথা বলি, এই 30টা পার্টির মধ্যে বড়জোর 7টা পার্টি এই ইলেকশনে জিতবে, মানে মিনিমাম 1-2টা আসন পাইতে পারে, বড়জোর 7টা পার্টি। এর বাইরে কোনো আসনই পাবে না, 1% ভোটও পাবে না। তো তারাই তো সংখ্যা বাড়াইছে রে ভাই। আবার যারা বেশি ভোট পেতে পারতো, এরকম অনেক দলকে আপনার ডাকেনি নাই। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, জাতীয় পার্টি তারা অনেক আসন পাবে, তাদেরকে তো ডাকেই নাই। বিএনপিকে আপনি আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করেন নাই, ওদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করছেন, তো তাদেরকে ডাকলেন না কেন? তাদেরও তো মতামত আছে একটা। তো আপনারা তো এইভাবে যেটা করছেন, এটা আসলে একটা হলো গিয়া আধা খেসরা জিনিস। বিশেষ 2-1 লোকের ব্রেন চাইল্ড, তারা মনে করে এই পৃথিবী, বাংলাদেশের লোক সবাই হলো ঘাস খড় বিচালি খায়, আর আমি বিদেশ সাথে থাকি, আমি মহাজ্ঞানী। এই মহাজ্ঞানী রুস্তমরা আসছে, এসে নিয়ে একটা চাপাই দিছে। এবং এটা নিয়ে আমাদের ইউনূস সাহেব অথবা তার সরকার মহা উত্তেজিত। এইটা আমাদের বাস্তবায়ন করতে হবে। এটাই কি আসলে সংস্কার? এই সংস্কারের বাইরেও কি কোনো সংস্কার নাই? সেটা কি বাংলাদেশের কাছে মতামত নেওয়া হয়েছে? বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি। আবারও আমন্ত্রণ, দেখছেন গণতন্ত্র। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মাসুদ কামাল, তারেক রহমানকে সরকার প্রধান হিসেবে দেখতে চান 47.6% ভোটার, এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে চান 22.5%, আর 2.7% নাহিদ ইসলামকে সমর্থন দিয়েছেন। ইনোভেশন কনসাল্টিং এর 3য় ধাপের জরিপে এসব তথ্য উঠে এসেছে। একই জরিপে উঠে এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 52.8% ভোটার বিএনপির জোটকে ভোট দেবে, আর জামায়াত ও এনসিপিকে ভোট দিতে চায় 31% ভোটার। জরিপ অনুযায়ী জামায়াত ও এনসিপির আগের সমর্থকদের একটি অংশ বিএনপির দিকে ঝুঁকছে। সব মিলিয়ে জরিপটি আপনার মূল্যায়ন? দেখেন, জরিপ বিষয়টা হলো জানেন কি, ওই যে বিভিন্ন দৈনিক পত্রিকা দেখবেন না, রাশিফল ছাপা হয়। হ্যাঁ, এখন আপনি যে রাশি, আজকের দিনটি কেমন যাবে, আপনি এটা পড়লেন, পড়ে কিন্তু আপনি বিশ্বাস করেন না, বিশ্বাস কিন্তু পড়েন, মানে বিশ্বাস কেউ করে না, ওইটা অনুযায়ী কেউ চলে না। বলে ভ্রমণ ভালো না, তারপরে কি ভ্রমণকে বাদ দেয়, বা রোমান্স ভালো না, তারপরে কি গার্লফ্রেন্ডের সঙ্গে অথবা বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে কেউ যায় না, যায়, ওটা হুদা, কিন্তু পড়তে মজা লাগে। জরিপ হলো ওই জিনিস, এটা শুনতে পড়তে ভালো লাগে, দেখি না কি বলছে, এই পর্যন্ত, এর কোনো কিছু নাই ভাই। এই জরিপটা ডিপেন্ড করে কিসের উপর জানেন? জরিপটা কে করতেছে তার উপর, প্ল্যাটফর্মটা কি, কোন প্ল্যাটফর্মে জরিপটা হচ্ছে তার উপর। এই জরিপের সবচেয়ে বড় এটা করে দেখেন, তাদের স্যাম্পল সাইজ কত, 5147 জন। আমারই কোনো স্যাম্পল সাইজ না। আজকে পিনাকি ভট্টাচার্য একটা জরিপ করুক, দেখবেন তার স্যাম্পল সাইজ হবে 90,000, 80,000 এরকম। আমার প্ল্যাটফর্মে আমি জরিপ প্রায়ই করি, আমার প্ল্যাটফর্মে এভারেজ স্যাম্পল সাইজ, নির্বাচনী ফলাফলে এসব জরিপ খুব একটা প্রভাব বিস্তার করতে পারবে না। কিছু না ভাই। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল। সোহরাব হাসান, যেমনটি মাসুদ কামাল বলছিল যে জরিপকে তিনি রাশিফলের মতো অনেকটা বিবেচনা করেন, আপনি কিভাবে দেখেন? না, জরিপ যে বাস্তবতা তুলে ধরে তা নয়, কিন্তু জরিপের একটা হচ্ছে জনধারণাকে তুলে ধরে। তো এখন এটা হচ্ছে, যেমন মাসুদ কামাল বললেন যে একটা হচ্ছে যে জরিপ কে করেন, জরিপ কি প্রশ্ন করেন এবং কাকে করেন, এই তিনটির যদি যোগফল করি আমরা, তাহলে জরিপের উদ্দেশ্যটা বোঝা যায়। তবে এই যে ওরা ধারাবাহিক 3টি জরিপ করেছে, তো দুটো জরিপ, আগের দুই জরিপ থেকে এই জরিপের যে ভিন্নতা বা ফলাফলের, যেটা বললেন যে আগে যারা জামাতে ইসলামী এবং এনসিপির পক্ষে ছিল, তাদের অনেকে এখন বিএনপির দিকে যাচ্ছে। এটি হয়তো নির্বাচন যত আরও এগিয়ে আসবে, তখন হয়তো এটা আরও স্পষ্ট হবে, আরও ভোটার এদিক থেকে ওদিকে যেতে পারে। এর আগে কোনো একটা জরিপে দেখেছিলাম যে বিএনপিকে সমর্থন করে 47 বা এরকম, আর জামাতে ইসলামী করে 18%। এবারে যে বিষয়টি হয়েছে একটু খটকা লাগছে, এই কারণে
এখানে আছে যে এনসিপি জামাত জোটকে করে 31%, আর 52% হচ্ছে বিএনপিকে। যদি সেটা হয় তাহলে প্রধানমন্ত্রী হিসেবে কাকে চান, সেখানে কিন্তু ব্যবধানটা আরো মানে কম হওয়ার কথা। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ সুতরাং আমার মনে হচ্ছে যে এই জরিপ তবু জরিপ আলোচনায় থাকবে, এরপর আরেকটা জরিপ ধন্যবাদ আসবে। জানাচ্ছি জনাব বাসাত কামাল আপনাকেও। একটি কথা বলি, সেটা হচ্ছে যে শেখ হাসিনার সরকারের শেষ দিকে আইআরআই জরিপ করে বলেছিল তার প্রতি দেশের 70% আবারও মানুষের ধন্যবাদ সমর্থন আছে। এখানেই শেষ করছি গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।